নমস্কার, টিভি বাংলা সকলকে স্বাগত। এই মুহূর্তে ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা নিয়েই আজ কোনো ডিবেট নয়, আজ অ্যানালিসিস পর্ব চলবে। আপনাদের সামনে সবগুলো বিষয়ের দিকে নজর রাখবো। গতকাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ঘটেছে, আর এই বিষয় নিয়ে আপনাদের সামনে রাখছি বিশেষ প্রতিবেদন, তারপর আসছি বিশদ আলোচনায়। শুনুন। ভেঙে পড়েছে কাঞ্চনজঙ্ঘার মর্মান্তিক দুর্ঘটনার পর নানা প্রশ্ন, নানা সম্ভাবনার তত্ত্ব উঠে আসছে। সব সম্ভাবনাই একদিকে ইঙ্গিত করছে রেল দপ্তরের চূড়ান্ত অব্যবস্থা এবং সমন্বয়ের অভাব। স্বাভাবিকভাবেই দাবি উঠছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের। কংগ্রেস ইতিমধ্যেই রেলমন্ত্রীর পদত্যাগের দাবিতে সুর চড়িয়েছে। অশ্বিনী বৈষ্ণব কি সেই দাবি মেনে সরে দাঁড়াবেন, নাকি এই দুর্ঘটনার দায় পুরোপুরি সাধারণ কোনো কর্মী বা আধিকারিকের ওপর চাপানো হবে? ইতিহাস বলছে এর আগে মাত্র দুজন রেলমন্ত্রী দুর্ঘটনার দায় নিয়ে পদত্যাগ করেছেন। প্রথমজন লাল বাহাদুর শাস্ত্রী। 1951 থেকে 1956 পর্যন্ত রেলমন্ত্রী ছিলেন শাস্ত্রী। এই কয়েক বছরের মধ্যে দুবার পদত্যাগ করেন তিনি। প্রথমবার অন্ধ্রপ্রদেশের মাহবুবনগরের দুর্ঘটনায় 112 জনের মৃত্যুর পর। সেবার শাস্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেননি তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। কিন্তু 1956 সালের নভেম্বরে তামিলনাড়ুর আরিয়ালুরে ফের দুর্ঘটনা হয়। এবার প্রাণ যায় 144 জনের। ফের পদত্যাগ করেন লাল বাহাদুর শাস্ত্রী। এবার শুধু পদত্যাগ করা নয়, সেই সঙ্গে নেহরুকে পদত্যাগপত্র গ্রহণ করার জন্য ব্যক্তিগতভাবে অনুরোধ করেন সেটা যেন গ্রহণ করা হয়। পদত্যাগপত্রে লাল বাহাদুর শাস্ত্রী লিখেছিলেন, আমার মনে হয় আমার মাথা নিচু করে রেল মন্ত্রক থেকে বেরিয়ে যাওয়া উচিত। দীর্ঘ টানাপোড়েনের পর সেটি গৃহীত হয়। এরপর বহু মর্মান্তিক রেল দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ। 1981 বিহার ট্রেন বিপর্যয়ে 500-রও বেশি মানুষ মারা যান। 1995 ফিরোজাবাদ রেল বিপর্যয়ে অন্তত 358 জনের মৃত্যু হয়। এমন ছোট বড় বহু দুর্ঘটনা ঘটলেও কোনো রেলমন্ত্রী তার দায় নেননি। এরপর 1999 গাইশাল ট্রেন বিপর্যয়ের পর পদত্যাগ করেন আরেক রেলমন্ত্রী। গাইশালের দুর্ঘটনায় 290 জন প্রাণ হারান। এর মধ্যে বেশিরভাগই ছিলেন সেনাকর্মী। সেই ঘটনার দায় নিয়ে পদত্যাগ করেন তৎকালীন রেলমন্ত্রী নীতিশ কুমার। এরপরও বহু মর্মান্তিক রেল দুর্ঘটনা ঘটেছে। 2002 হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, 2010 জ্ঞানেশ্বরী এক্সপ্রেস বিপর্যয়, 2016 ইন্দোর পাটনা দুর্ঘটনার মতো বিপর্যয়ে সব মিলিয়ে 500-রও বেশি মানুষের প্রাণ গিয়েছে। কিন্তু কোনো ক্ষেত্রেই ঘটনার দায় নেননি রেলমন্ত্রীরা। এমনকি গত বছর ওড়িশার বাহানাগায় মর্মান্তিক দুর্ঘটনায় 296 জনের মৃত্যু হয়। তখনও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, তখনও তিনি দায় নেননি। শুধু বাহানাগার দুর্ঘটনা নয়, অশ্বিনীর আমলে রেলের দুর্ঘটনার পরিমাণ অনেক বেড়েছে। গত 3 বছরেই রেল দুর্ঘটনায় প্রাণ গিয়েছে প্রায় 370 জনের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, অশ্বিনী বৈষ্ণবের কি এবার ঘুম ভাঙবে? কাঞ্চনজঙ্ঘায় দুর্ঘটনার দায় কি তিনি নেবেন? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিয়ে শুরু হয়েছে বেশ জলঘোলা, এবং এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ভীষণ রকম রাজনৈতিক তাপ বাড়ছে। এই যাবতীয় বিষয় নিয়ে আগামী 1 ঘন্টা অ্যানালিসিস পর্ব চলবে। আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমার সহকর্মী রয়েছে আমার সঙ্গে সত্যজিৎ পাল। সত্যজিৎ দা, স্বাগত বেঙ্গল এক্সপ্রেসের সন্ধ্যে 7টার এই শোতে। একেবারে সত্যজিৎ দা, যেটা প্রথম প্রশ্নটা তোমার কাছে রাখার চেষ্টা করব, ট্রেন দুর্ঘটনা এই প্রথমবার নয়, এর আগে বহুবার হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যতবার অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী থাকছেন ততবার তার দিকেই আঙুলটা বেশি করে উঠছে। বিশেষ করে তুমি জানবে, একেবারে রাজনৈতিক মহলে গুঞ্জন ইতিমধ্যে শুরু হয়েছে অশ্বিনী বৈষ্ণব যেন রিজাইন করে দেন, এমনও বিস্ফোরক মন্তব্য করা হচ্ছে। কিন্তু একেবারে যদি বালেশ্বর করমণ্ডল এক্সপ্রেসের ঘটনা যদি আমরা মনে থাকে, তাহলে দেখবো যে একেবারে সকাল থেকে শুরু করে সন্ধে অবধি এই মানুষটি তিনি বসেছিলেন এবং সমস্ত ঘটনার পর্যালোচনা করেছিলেন। গতকালও একই রকম ঘটনা ঘটেছে। সামগ্রিক বিষয়টা, দায়টা কি সত্যি সবসময় রেল দপ্তরের হচ্ছে, নাকি সাধারণ জনগণ প্রতিবার এরকমভাবে ডিপ্রাইভ হবে এবং এই রাজনৈতিক তাপোত্তাপ চলতেই থাকবে? কোনটা? প্রথমত বলবো যে রেলের যে দুর্ঘটনা আমরা দেখেছি, এই অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী, আমি ওনার পক্ষ নিয়ে না, যেটা বাস্তব সেটা, এর আগে যারা রেলমন্ত্রী ছিলেন তারা বেশিরভাগই ছিলেন রাজনীতিবিদ। কিন্তু উনি কিন্তু রাজনীতিবিদ নন, যদিও এখন তো বিজেপির রাজ্যসভার সাংসদ হয়েই মন্ত্রী হয়েছেন। কিন্তু ইনি কিন্তু একজন ইঞ্জিনিয়ার, একজন বিখ্যাত ইঞ্জিনিয়ার। তো স্বাভাবিকভাবে তিনি কিন্তু যে কোনো দুর্ঘটনা ঘটলে তার স্থলে কিন্তু সবার আগে পৌঁছে যান। এমনকি বালাসোরে যে রেল দুর্ঘটনা ঘটেছিল ওড়িশার বালাসোরে, সেখানে কিন্তু এক কথায় বলবো, সকাল থেকে সন্ধে সারা রাত বসে তিনি কিন্তু নিরলস পরিশ্রম করে, এমনকি শেষ মুহূর্তে যখন ট্রেন চালু হয় অশ্বিনী বৈষ্ণবের চোখে কিন্তু আমরা জল দেখেছিলাম যে এখন আমাদের কাজ শেষ হয়ে যায়নি, মন্তব্য কিন্তু করেছিলেন। এছাড়া তুমি যে বলো, রাজনীতিবিদ যারা রেলমন্ত্রী হয়েছেন তারা হয়তো স্পটে গেছেন, দেখেছেন,
সমবেদনা জানিয়েছেন এটুকুই। কিন্তু এই মানুষটা কিন্তু আমরা দেখেছি হয়তো ট্রেনের মাঝে ঢুকেছে, কীভাবে অ্যাক্সিডেন্টটা ঘটলো এটা কিন্তু উনি করেছেন। এবার রেলমন্ত্রী যিনি থাকেন, দুর্ঘটনা ঘটলে অভিযোগের তীর কিন্তু মন্ত্রীর দিকে যায়, কারণ যেহেতু আমাদের দেশে আমাদের দেশের রাজনীতিটাকে বড় করে দেওয়া হয়। তো যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সিম্প্যাথি জানানো, সমবেদনা জানানো বা উদ্ধার কাজে সহযোগিতা কীভাবে উদ্ধার কাজে হবে সেই দিকে চোখ না ফিরিয়ে সরাসরি কিন্তু আক্রমণ করে রেলমন্ত্রীকে, রেল দপ্তরকে, যে রেলমন্ত্রী বিশেষ করে রেলমন্ত্রী পদে ইস্তফা দিন, এই কথাটা কিন্তু বারবার উঠে আসে। এটা একদম ট্রেন্ডিংয়ে চলছে। এটা এর আগেও বারবার হয়েছে। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন বা নীতিশ কুমার যখন রেলমন্ত্রী ছিলেন তখনও কিন্তু এরকম অভিযোগ উঠে এসেছিল যে রেলমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিন। তো সেটা আমাদের দেশের মানে এক কথায় ট্রেন্ডিং চলে এসছে। তো অশ্বিনী বৈষ্ণব এগুলো, আর তাছাড়া তিনি তো রেলমন্ত্রী হওয়ার পর বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটলো। সবচেয়ে বালাসোরে আমরা যে দেখেছি প্রায় 296 জন মারা গেছে একেবারে। এরপরে এই যে গতকালকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, অভিযোগের তার দিকে, তিনি যাত্রী নিরাপত্তায় কোথাও গাফিলতি আছে। কিন্তু যেটা বলবো যে অশ্বিনী বৈষ্ণব এখন রেল মন্ত্রী, তো আর তিনি তো আর রেল চালাবেন না বা রেল লাইন ঠিক করবেন না। তো এখন ডিপার্টমেন্টকে বিষয় করে দেখা উচিত যে বারবার কেন যাত্রী নিরাপত্তায় গাফিলতি কেন থেকে আছে, কোথা থেকে আছে। আমি বলবো যেটা অভিযোগ যেটা উঠে আসছে যে একটা কর্মী সংকট একটা রয়েছে ড্রাইভারদের মধ্যে, অতিরিক্ত পরিশ্রম, যার ফলে ক্লান্তি, এটাই কিন্তু দুর্ঘটনার মূল কারণ যেটা দেখানো যায়। যে তুমি একটা বিশাল বড় একটা ইস্যু তুললে, বিস্ফোরক একটা ইস্যু তুললে। কোনো এক জায়গাতে রেল দপ্তরে অনেকগুলো পরিমাণে ভ্যাকেন্ট প্লেস রয়েছে, কিন্তু সেখানে ভরাট হচ্ছে না। দিনের পর দিন রেলকে নিয়ে নানান রকম দায়িত্ববোধের কথা উঠছে, নীতিবোধের কথা উঠছে, যে এতগুলো জায়গা, এতগুলো সেক্টর, সেখানে যদি লোক সংখ্যা না থাকে, ম্যান পাওয়ার না থাকে, তাহলে কাজটা করবে কি করে? এটাও একটা বড় সড়ো প্রশ্ন, সত্যজিৎ। একদমই তাই। কারণ দেখো, কাজ সুস্থভাবে করতে, স্মুথলি করতে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে কর্মী সবার আগে প্রয়োজন। এবার সেখানে যদি ঘাটতি থেকে যায় তাহলে তো তাদেরকে এক্সট্রা কাজ করতে হবে, যেখানে ক্লান্তি, যেটা উঠে আসছে অভিযোগ যে পর্যাপ্ত পরিমাণে কর্মী নেই, যার ফলে কিন্তু অতিরিক্ত পরিশ্রমের ফলেই কিন্তু একটা ক্লান্তি চলে এসেছে, যার ফলে এই দুর্ঘটনা। তার কারণ তুমি দেখো রেল, বিশেষ করে ড্রাইভার যারা, চালক যারা থাকেন, তারা কিন্তু অত্যন্ত দক্ষ আমাদের দেশে। কারণ এই যে ট্রেনে যে ডেভেলপ বলবো, বন্দে ভারত নতুন এসছে, তো একটা তো চালকদের তো একটা বিরাট ভূমিকা রয়েছে। তো স্বাভাবিকভাবেই এক্সপ্রেস ট্রেনগুলো চালাতে পারবে না, স্বাভাবিক ব্যাপার। একদম তাই। তো তারা যে এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের যদি এই জায়গায় যে সংকট, কর্মী সংকট থেকে যায়, তাই যদি তুলনায় বেশি পরিমাণ কাজ করে তাহলে তো একটা ক্লান্তি জিনিসটা এসেই যায়। এই জায়গায় আমি বলবো ডিপার্টমেন্টের রেল দপ্তরকে অবশ্যই জিনিসটা বেশি করে দেখা উচিত। কারণ দেখো গত কয়েক বছর, বিশেষ করে করোনা অতিমারির পর কিন্তু এভাবে রেলওয়ে দপ্তরের রিক্রুটমেন্ট কিন্তু দেখা যায়নি। তো স্বাভাবিকভাবেই এটা কিন্তু একটা বড় প্রশ্ন রেল দপ্তরকে। আমিও একজন সংবাদ মাধ্যমের কর্মী। তো কাল যখন আমরা পৌঁছলাম স্পটে, তখন আমরা পৌঁছলাম চিন্তার বাইরে, এবং আমরা প্রথম ট্রাইব টিভি বাংলা এটাকে ব্রেক করেছিলাম। রেল আধিকারিকরা রীতিমতো সংবাদ মাধ্যমের কর্মীদের আটকে দেয়, তারা খবর করতে পর্যন্ত দিচ্ছিলেন না, এবং একজন সংবাদ মাধ্যমের কর্মীকে গলায় এক প্রকার চেপে তাকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছিলেন। এবং পরে যখন আমরা সেখানে রীতিমতো বলার চেষ্টা করি যে এই খবরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানুষের জানা প্রয়োজন, এবং সবথেকে বড় কথা রেল দপ্তরের ওপরে একটা বড়সড় প্রশ্ন যখন উঠছে, তখন সেখানে একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা হওয়া অত্যন্ত দরকারি, স্বচ্ছ ধারণা হওয়া অত্যন্ত দরকারি যে কোন জায়গাতে আদতে ডিসপুটটা রয়েছে। সেই খবর করতে গিয়ে আমাদেরকে রীতিমতো বিভ্রান্তিকর পর্যায়ে পড়তে হচ্ছে। সত্যজিৎদা, একদম দেখো, প্রথমে বলবো যে এই যে অ্যাক্সিডেন্টটা ঘটেছে বা যে কোনো দুর্ঘটনা যাই ঘটুক, সবার আগে ব্রেক করে কিন্তু মিডিয়া। কারণ মিডিয়ার জন্যই কিন্তু একদিকে মানুষের সঙ্গে লোকেশনটা জানা যায়, বা কোথায় ঘটেছে, কোন ট্রেন ঘটেছে, বা যে কোনো, শুধু রেল অ্যাক্সিডেন্ট নয়, অন্য যে কোনো, বন্যা বলো যাই বলো, যে কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে মিডিয়ার মাধ্যমেই কিন্তু জানা যায়। সেটা দেশ বিদেশের খবরও কিন্তু আমরা জানতে পারি মিডিয়ার মাধ্যমে। তো মিডিয়াকে এখানে আটকে দেওয়া আমি বলবো অত্যন্ত দুঃখজনক। কারণ মিডিয়া না থেকে রেলওয়ে দপ্তর তো আর জানাবে না যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, বা তাদের সেরকম সোশ্যাল মিডিয়া বলবো কতটা অ্যাক্টিভ আমার, সেটা তা নিয়ে মিডিয়ার থেকে তো বেশি নয়, কারণ মিডিয়া সবথেকে বেশি অ্যাক্টিভ। তো সেটা মিডিয়ায় কিন্তু পারতো যেটা তুলে ধরতে, সবার আগে ফোকাস করতে যে অ্যাক্সিডেন্টটা ঘটেছে
এখানে দেখো আমি তার সঙ্গে আরেকটা জিনিস যুক্ত করবো, যেটা এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ঘটলো উত্তরবঙ্গে। তুমি জানো গত কয়েকদিন ধরেই এই উত্তরবঙ্গে কিন্তু বন্যা চলছে। একেবারে সিকিম থেকে শুরু করে আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি কিন্তু পুরো প্লাবিত, তিস্তার জল রীতিমতো ফুলে ফেপে একদম উঠছে। ঠিক সেই সময় এই যে একটা দুর্ঘটনা, একটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটাও কিন্তু আসছে ত্রিপুরা থেকে, আগরতলা থেকে আসছে, এই উত্তরবঙ্গে কিন্তু এই ঘটনাটা ঘটলো। ফলে একটা কিন্তু উত্তরবঙ্গে একটা ডবল আতঙ্ক সৃষ্টি করা, যে কে রয়েছে ট্রেনে। তো স্বাভাবিকভাবেই মিডিয়ার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রয়েছে, কারণ মিডিয়ার মাধ্যমে লোকে জানতে পারে। কিন্তু রেল দপ্তর কেন, ঠিক কী কারণে মিডিয়াকে আটকালো তারাই বলতে পারবেন। কিন্তু আমাদের দেশে তো এটা নতুন নয়, মিডিয়াকে চেপে দেওয়া, আটকে দেওয়া, এটা বারবার হয়েছে, এটাও নতুন কিছু নয়। কিন্তু এটা একদমই করা উচিত হয়নি, কারণ মিডিয়ার মাধ্যমে লোকে জানতে পারে। এই যে তোমার রেলওয়ে দপ্তর যেগুলো টোল ফ্রি নাম্বার যেগুলো করেছিল, হেল্পলাইন নাম্বার, এগুলো তো মিডিয়ার মাধ্যমে তো জনসাধারণের কাছে পৌঁছেছে। সত্যজিৎ, তুমি খুব ভালো একটা কথা বলেছো, ইম্পর্টেন্ট একটা কথা বলেছো। আমাদের কথা হচ্ছে যে মিডিয়ার কাজ কিন্তু আতঙ্ক ছড়ানো নয়, মিডিয়ার কাজ একেবারেই আতঙ্ক ছড়ানো নয়। কিন্তু প্রশ্ন ওঠে, যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনা থেকে তো সতর্কতা অবলম্বন করা যায়, এবং যে ডিসপুটগুলো আমরা তুলছি বা যে ডিসপুটগুলো আদতেই ঘটনাচক্রে হয়ে গিয়ে থাকতে পারে, সেই ডিসপুটগুলো যদি আমরা তুলে ধরতে পারি তবেই তো সেই ডিসপুটগুলো কারেকশনও হতে পারে, সমাধানও তো বেরোতে পারে। কোনো সবসময় আতঙ্ক ছড়ানোটা তো কাজ নয়। যে ঘটনাটা আজকে ঘটেছে সেটা কিন্তু প্রথমবার নয়, এর আগেও রেল দপ্তরের এরকম অভিজ্ঞতা হয়ে থাকবে, সাধারণ মানুষ ভুক্তভোগী হয়ে থাকবে। কিন্তু প্রশ্নটা শুধুমাত্র ভুক্তভোগী হওয়ার নয়, যে ঘটনা ঘটেছে তা নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক, কিন্তু এর পরে যেন এরকম কোনো ঘটনা না ঘটে, সেটাই তো মোটো হওয়া উচিত। সত্যজিৎ দা, একদমই তাই। আর একটা জিনিস এখানে যোগ করবো, যে ট্রেনটার নাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তুমি জানো উত্তরবঙ্গে আরেকটা ট্রেন কিন্তু রয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো এই যে কোনো মানুষ যদি গণমাধ্যমে, সংবাদ মাধ্যমে বা মিডিয়াতে যদি এটা সঠিকভাবে নিউজ না হয়, মানুষের মধ্যে অন্যরকম আতঙ্ক তো হতে পারে, যে কেউ ভাবতে পারে কাঞ্চনকন্যা এক্সপ্রেস বা তাদের কেউ পরিজন হয়, এটা কিন্তু সাধারণ মানুষের আরেকটা আতঙ্ক সৃষ্টির কিন্তু একটা ব্যাপার। তো মিডিয়ার কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রয়েছে। যেমন একদিকে যেমন হেল্পলাইন নম্বর সাধারণ মানুষের সামনে তুলে ধরা, পাশাপাশি যে ট্রেন আক্রান্ত হয়েছে বা পেছনের কোন কামরা, এটা কিন্তু একটা মিডিয়াই কিন্তু প্রকাশ করেছিল। তুমি দেখো এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়েছিল, পেছন থেকে মালগাড়ি ধাক্কা মারে, পেছনের দুটো কামরা উল্টে যায়। তুমি যা পেছনের কামরা তো একদিকে আমরা জানি যে কুরিয়ার থাকে, কুরিয়ার থাকে। তো স্বাভাবিকভাবেই যদি এখানে প্যাসেঞ্জার কামরা থাকতো তাহলে কিন্তু নিহত সংখ্যা বা আহতের সংখ্যা অনেকটা বেশি বেড়ে যেত। তো এখানে কিন্তু মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যে পেছনে ধাক্কা মেরেছে আর পেছনে রয়েছে তোমার কুরিয়ার কামরা। ফলে স্বাভাবিকভাবেই মিডিয়াকে এখানে আটকানো আমি বলবো অত্যন্ত দুঃখজনক। কারণ এই যে সঠিক তথ্য, সঠিক কারণ কোনো কারণে যদি এই যে বললাম যে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আতঙ্ক একটা মানুষের তৈরি হতেই পারে, কাঞ্চনজঙ্ঘা না কাঞ্চনকন্যা এক্সপ্রেস, তাহলে কিন্তু একটা আরও কোথাও আরও বেশি আতঙ্কের সৃষ্টি করতো। সেই সময় তো অনেকেই হয়তো কাঞ্চনকন্যাতে ট্রাভেল করছে, তাদের পরিবারের একটা আতঙ্ক ছড়ানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে চলে যেতে পারে। এবং আরও একটা বিষয় যেটা তোমাকে বলবো এবং দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখবো, আতঙ্ক ছড়ানো নয়, একটা বিষয় শুনলে আপনারা অবাক হবেন। এই যে দুর্ঘটনা হয়েছে, আমরা স্পট থেকে যখন একেবারে অ্যানালিসিস করছি, সেই সময়তে আরও একটি বিস্ফোরক তথ্য আমাদের কাছে উঠে এসেছিল। যেই সময়তে এই দুর্ঘটনা ঘটছে ঠিক সেই সময়তেই, ঠিক 5 মিনিট আগেই সেই ট্র্যাক ধরেই দার্জিলিং মেলও পৌঁছেছিল। সত্যজিৎ দা, একদমই তাই। দেখো এই রুটটা কিন্তু অত্যন্ত ব্যস্ততম রুট, কারণ তুমি জানো উত্তর পূর্ব ভারতে বিশেষ করে আসাম, ত্রিপুরা এদিকে যাওয়ার যে রুটটা, এটা কিন্তু পরপর যারা এদিকে একদিকে যেমন আসাম থেকে দিল্লি, চেন্নাই বিভিন্ন জায়গায় ট্রেন যায়, সারা ভারতবর্ষে ট্রেন যায়। ফলে অত্যন্ত ব্যস্ততম এই রেলওয়ে ট্র্যাক। তারপরেই রয়েছে পদাতিক এক্সপ্রেস এবং দার্জিলিং মেল যেটা বললে। তো যদি এইভাবে যদি মিডিয়া না থাকতো, যদি খবরই সঠিকভাবে না হতো বা তথ্য না পৌঁছাতো, হয়তো আরও ভয়ানক অ্যাক্সিডেন্টের ঘটনা আমরা দেখতে পেতাম, যেটা বালাসোরে হয়েছিল। বালাসোরে দুটো ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, পেছন থেকে আরেকটি ট্রেন ধাক্কা মারে, সাংঘাতিক সেই অভিজ্ঞতা। ফলে স্বাভাবিকভাবেই এই যে খবর পৌঁছানো, শুধু তো রেল বিশেষ করে পরবর্তী কামরা পরবর্তী ডিপার্টমেন্টে জানাবে তা তো নয়, মিডিয়ারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে সঠিক এখানে আমি বলবো আরও বেশি সক্রিয়তা রেলওয়ে ডিপার্টমেন্টে দেখানো উচিত। আরেকটা জিনিস বলবো, যে দেখো যে অ্যাক্সিডেন্টটা ঘটার পর কিন্তু অনেকক্ষণ পরে কিন্তু
রেল দপ্তরের আধিকারিকরা পৌঁছে একেবারে এটাও কিন্তু খুব জনমানুষের গুরুত্বপূর্ণ এই তথ্য, হ্যাঁ একেবারে একেবারে একটা কিন্তু ক্ষোভ তৈরি হয়েছিল। তো স্বাভাবিকভাবেই একটা ভূমিকা নিয়ে প্রশ্ন যেটা ওঠার সেটা তো উঠবেই, কিন্তু বলবো যে ঘটনা ঘটছে এটা অত্যন্ত দুঃখজনক, আর কখনো না হয় এটাই তো কাম্য আমাদের কাছে। কিন্তু ঘটনা যেটা ঘটেছে সেটা তো মানুষের কাছে সঠিক তুলে ধরার জন্যই সবার আগে মিডিয়া। একেবারে একেবারে সত্যজিৎ দা, খুব গুরুত্বপূর্ণ কথাগুলো বলছো তুমি, এবং তার সঙ্গে সঙ্গে একেবারে যখন ট্রেন দুর্ঘটনা নিয়ে কথা হচ্ছে, রেল দুর্ঘটনা নিয়ে কথা হচ্ছে, আমরা একটু পেছনে যাব, আমরা একটু অতীতের দিকে যাব। ঠিক কংগ্রেসের আমলে কি যখন রাজনীতিকরণ করবার একটা চেষ্টা চলছে, ঠিক সেই সময়তে কি দুর্ঘটনা হয়েছে একবার একটু দেখাই, আপনারা বুঝতে পারবেন। দেখুন চেন্নাই থেকে নয়াদিল্লিগামী ট্রেন লাইনচ্যুত, নিহত 137, আহত 100। 23 নভেম্বর 1956 সাল বন্যার জলে সেতু ধ্বংস হওয়ায় মারুদিয়ায় সেই ট্রেন দুর্ঘটনা। 6 জুন 1981 বাগমতী নদীতে ট্রেন দুর্ঘটনা। 20 আগস্ট 1995 টুন্ডালের কাছে ফিরোজাবাদে দুটি ট্রেনের সংঘর্ষ। 1998 সালে পাঞ্জাবে শিয়ালদা এক্সপ্রেস লাইনচ্যুত সংঘর্ষে কমপক্ষে নিহত 210 জন। 2 আগস্ট 1999 পশ্চিমবঙ্গে গাইশালে দুটি ট্রেনের সংঘর্ষ, এই ঘটনার খবর সবাই জানেন। 2002 সালে রাজধানী এক্সপ্রেস বিহারের রফিগঞ্জে নদীতে পড়ে যায়, নিহত 120 জন। 11 জুলাই 2006 সাল মুম্বাইতে স্টেশনগুলিতে সন্ত্রাসী হামলা। 28 মে 2010 সাল হাওড়া থেকে মুম্বাইগামী ট্রেন লাইনচ্যুত, নিহত 146, আহত 200 জন। 28 সেপ্টেম্বর 1954 চেন্নাই থেকে নয়াদিল্লিগামী ট্রেন লাইনচ্যুত। 23 নভেম্বর 1956 বন্যার জলে সেতু ধ্বংস হওয়ায় মারুদিয়া নদীতে ডুবে যায় ট্রেন। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আপনারা বুঝতে পারবেন ট্রেন দুর্ঘটনা এই প্রথমবার নয়, বা কোনো সরকারকে কাঠগড়ায় দাঁড় করানোটাও সত্যিই কতটা বাঞ্ছনীয় সেটাও একটা বড়সড় প্রশ্ন। আপনাদেরকে এটা বুঝতে হবে, ট্রেন দুর্ঘটনা শুধুমাত্র মন্ত্রী মহলের জন্য নয়, ট্রেন দুর্ঘটনা যে কোনো সময় যে কোনো প্রাঙ্গণে হতে পারে। কিন্তু প্রশ্ন ওঠে, কেন এই ঘটনাগুলো ঘটে? সত্যিই কি নেতা মন্ত্রীদের এখানে হাত থাকে না? সত্যিই কি রেল দপ্তরের হাত থাকে না? ঠিক কাদের হাত থাকে? কেন বারবার সাধারণ মানুষ এইভাবে বলি হয়? 28 মে 2010 সাল, 1999 সাল, 1954 সাল, একের পর এক ব্যাক টু ব্যাক আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। নিহত 137 জন, এরকমও খবর পাওয়া যায়। কখনো কখনো নিহতের সংখ্যা সত্যজিৎদা 210 জন ছাড়িয়ে যাচ্ছে। এই ঘটনা এই প্রথমবার নয়, বহুবার এই ঘটনা ঘটেছে। আমি যেই সময়গুলো টাইম ফ্রেম করার চেষ্টা করলাম সত্যজিৎদা, সেটা কংগ্রেসের আমলে। প্রশ্ন শুধুমাত্র রাজনীতিকরণের দিকে নয়, কোন আমলে কি হয়েছে, কেন কংগ্রেস আমলে কথাটা আমি বললাম, তার কারণ হচ্ছে কেউ যদি এটা মনে করে যে এই আমলে বেশি হচ্ছে সেই আমলে হয়নি, ব্যাপারটা এখানে একদমই সেরকম নয়। বিষয়টা হচ্ছে দুর্ঘটনা যে কোনো সময় যে কোনো সরকারের আমলে হতে পারে, কিন্তু প্রশ্ন সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে সত্যজিৎদা। একদমই তাই। প্রথম যখন ট্রেন দুর্ঘটনা ঘটে 1954 সালে, আমরা জানি 28 সেপ্টেম্বর 1954 সালে, সেই সময় তৎকালীন রেলমন্ত্রী ছিলেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। একেবারে এই অ্যাক্সিডেন্টের পর কিন্তু তিনি পদত্যাগ করেছিলেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারতীয় রাজনীতিতে একটা কিন্তু নতুন ইতিহাস তৈরি করেছিল। এই ভারতের প্রথম রেলমন্ত্রী দুর্ঘটনার দায় নিয়ে নিজে কিন্তু সরে দাঁড়িয়েছিলেন। তো তারপরে দেখো বহু ঘটনা ঘটেছে। অ্যাক্সিডেন্ট শুধু এবারে যে অশ্বিনী বৈষ্ণবের আমলে ঘটেছে তা নয়, এর আগেও আমরা দেখেছি নীতিশ কুমার যখন মুখ্যমন্ত্রী ছিলেন, রেলমন্ত্রী ছিলেন, সুরেশ প্রভু ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। ফলে দুর্ঘটনা তো দুর্ঘটনাই বলা যায়, এটা অ্যাক্সিডেন্ট। কিন্তু ঘটনা হচ্ছে এই অভিযোগের তীর কিন্তু যেহেতু রাজনীতিকরণটা বেশি হয়, যে কোনো দুর্ঘটনাকে সবার আগে রাজনীতির আকারে দেখা হয়। রাজনীতিক যদি বলা হয় রাজনৈতিক দিক থেকে দেখা হয় প্রত্যেকবারই, যার ফলে কিন্তু অভিযোগের তীরটা ওঠে বা আক্রমণের তীর থাকে রেল মন্ত্রীর দিকে। তো সেই তীরে বিদ্ধ আমাদের অশ্বিনী বৈষ্ণব। কিন্তু ঘটনা যে দুর্ঘটনাগুলো ঘটছে বালাসোরে বলো বা এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বলো, যাত্রী নিরাপত্তা একটা গাফিলতি বিরাট থেকে। একেবারে বালাসোরের দুর্ঘটনার পর রেল কি পদক্ষেপ নিয়েছে সেভাবে কি দেখা গেছে? যেমন একবার কর্মী সংকট তখনও উঠেছিল, তো রিক্রুটমেন্ট কিন্তু দেখা যায়নি, যে নতুন করে রিক্রুটমেন্ট হয়েছে বা কিছু সেরকম কিছু দেখা যায়নি। ফলে এটাও কিন্তু একটা প্রশ্ন যে দুর্ঘটনা ঘটবে আর নতুন নতুন বিবৃতি বা যারা আহত বা নিহত হয়েছেন তাদের একটা কিছু একটা ধরিয়ে দেওয়া, ক্ষতিপূরণ দেওয়া, তো এতে কি সরকারের দায় চলে যায়?
কেন রিক্রুটমেন্ট এইটা খুব খুব গুরুত্বপূর্ণ, তুমি একটা কথা তুললে যে এই যে 10 লক্ষ টাকা বা 2.5 লক্ষ টাকা যেগুলো স্যাংশন করা হয় বা কম্পেনসেশন দেওয়া হচ্ছে, যে না ভর্তুকি দেওয়া হলো, যে তাদের আহত পরিবার বা নিহতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে দিয়ে দেওয়া হলো, 2.5 লক্ষ টাকা করে দিয়ে দেওয়া হলো, কিন্তু এটা কি সত্যিবার যারা তার আপনজনকে হারিয়ে একেবারে, যেটা আমি মর্মাহত হয়েছি, যে অবাক হয়ে গিয়েছিলাম, মালবাহী আগেও কথা বলেছে তিনি অ্যাকসেপ্ট সত্যজিৎ দা। আমরা নিহত জন্মদিন ছিল, 11:30 বাড়ির লোকেশন, তারপরে সকালেই সাংঘাতিক বিষয়, এই দুঃখজনক। এবং আরো বার কেন আসে সিগন্যাল এই ক্ষেত্রেও কিন্তু যারা যারা শো হয়েছেন বা নিহতের মধ্যেই এই জিনিসটা শোনা গিয়েছে একেবারে গ্রাউন্ড জিরোতে নেমে, যে সিগন্যালিংয়ের সমস্যার জন্য এই ট্রেন দুর্ঘটনা। কেন বারবার সিগন্যালিংয়ের এই সমস্যাগুলো থাকে? তাহলে যারা ট্রাফিকে থাকেন, যারা একেবারে সেই স্টেশনের আশপাশে যে সিগন্যালিংয়ের ব্যবস্থাগুলো যারা করেন, তাদের ওপর এই দায়গুলো বর্তায় না সত্যজিৎ দা? একদমই তাই। দেখো এখানে আমি বললো একটা কমিউনিকেশন গ্যাপ একটা তৈরি হয়ে থাকে, যেটা ইয়েতেও আমরা দেখেছিলাম যে সিগন্যালিং সমস্যা এবারেও থাকে। একই কিন্তু প্রশ্ন, যারা ছিলেন গার্ড যারা ছিলেন, তো তাদের সঙ্গে চালক যারা বা তাদের কি তথ্য আদান প্রদান কি এতটাই গ্যাপ থেকে যায়, যার ফলে এতগুলো মানুষের প্রাণ চলে গেল? একেবারেই সিগন্যালিংয়ের সমস্যা বারবার এই ইস্যুটাই কেন সামনে আসবে? বারবার কিন্তু এই ইস্যুটাই সামনে আসে যে সিগন্যালিংয়ের সমস্যা, যে সঠিকভাবে সিগন্যাল মেনটেন হয়নি বা সিগন্যাল দেখে না দামিয়ে পাল্টা চলে, যেটা এই ট্রেনের অভিযোগ মালগাড়ি। হ্যাঁ একদমই তাই। তো স্বাভাবিকভাবেই এই সমস্যাটা কেন এটা বারবার, তাহলে কি দক্ষতার অভাব? একেবারেই একেবারে এটা একটা প্রশ্ন, যে যারা থাকেন বিশেষ করে বিভিন্ন গার্ড যারা থাকেন তাদের মধ্যে একটা কোথাও কি একটা দক্ষতার অভাব থেকে যায়, যে সিগন্যালিংয়ের তথ্যগুলো সঠিকভাবে পৌঁছায় না চালকদের কাছে, যার ফলে কি এটা ঘটনা? এই প্রশ্নটা কিন্তু উঠবে। অথবা বা আরেকটা হতে পারে যে যদি ভুল করে যদি উনি বেরিয়ে যান, কিন্তু সেটা বারবারও কি হয়? একদমই তাই। আর সব থেকে বড় কথা হচ্ছে এই ভুলটা অন্তত সাধারণ মানুষের জীবন নিয়ে ভুলের জায়গাটা হয়তো সত্যিই থাকে না সত্যজিৎ। তার কারণ সেই সময়তে তাদের একটা ভুলের জন্য কতগুলো মানুষের প্রাণ চলে যায়, এবং এবারও স্টিল কাউন্টিং, এখনও অনেকগুলো জায়গাতে কাউন্টিং চলছে, এখনও কিন্তু কাউন্টিং শেষ হয়নি। কিছু কিছু জায়গাতে যারা যারা আহত হয়েছেন, বিভৎসভাবে আহত হয়েছেন, তারাও কিন্তু এখনও পর্যন্ত মরণ বাঁচন লড়াইটা লড়ছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এখনও তারা। এখনও মৃতের সংখ্যা স্টিল কাউন্টিং চলছে। কিন্তু আমার প্রশ্ন বারবার একটা জায়গাতেই হয় যে তারা একটা ভুল যদি করে ফেলে, সেই ভুলের মাসুল তাদেরকে বহন করতে হচ্ছে যারা নিরপরাধ, যারা শুধুমাত্র ট্রেনের ওপর ভরসা রেখে, ট্রেনের পরিষেবার ওপর ভরসা রেখে দূর দূর মাইলের পর মাইল যাত্রা করছে সত্যজিৎ দা। একদমই তাই। শুধু এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছেন, শুধুমাত্র কেউ নিজের কর্মস্থলে, কেউ কর্মস্থল ছেলে পরিবারের পাশে, কিন্তু তার মাঝখানে এই একটা দুর্ঘটনা। কিন্তু ঘটনা হচ্ছে যেটা সামান্য একটু বল, যেখানে রেলওয়ে এখন টেকনোলজি তো অনেক উন্নত, আগের মতন তো আর নেই, এখন তো অনেক উন্নত। তো স্বাভাবিকভাবেই বিশেষ করে সোশ্যাল মিডিয়া এসছে, সুতরাং টেকনোলজি যখন উন্নত তখন এই জায়গাগুলোতে তো আরও বেশি আরও উন্নত হওয়া উচিত। কিন্তু বারবার সিগন্যালিং নিয়ে সমস্যা থেকে যায়। তাহলে এই গ্যাপটা, যে কমিউনিকেশান গ্যাপটা যেটা বারবার সামনে আসে, এটাই কোথাও কি, যেমন বালাসরের ক্ষেত্রে যে অভিযোগটা উঠেছিল যে কোথাও একটা গাফিলতির একটা অভিযোগ এসেছে, ওখানেও একই রকম সিগন্যালিংয়ের সমস্যা। হ্যাঁ একেবারে আমরা শুনেছিলাম যে গ্রেপ্তার হয়েছিলেন বেশ কয়েকজন। কিন্তু ঘটনা হচ্ছে এটাই বা কেন, যারা রেলে যারা দায়িত্বে থাকেন তাদের উপর তো তাদের সামান্য একটু ভুলের জন্য কত মানুষের জীবন চলে যায়, কত মানুষের আরও কত ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা কি জানতে পারছি? কারণ তুমি যারা ট্রেনে যারা নিহত হয়েছেন বা এই অ্যাক্সিডেন্টের ঘটনা শুনে তাদের পরিবার পরিজন লোকের মধ্যেও কিন্তু রয়েছে। ফলে এই ধরনের গাফিলতিটা বারবার হবে কেন? এটা রেল দপ্তর বা রেল মন্ত্রী যদি বলো, বা তারাই বা বারবার এই জিনিসটা দেখবেন না কেন? কোথাও কি দক্ষতার অভাব রয়েছে? বিশেষ করে যারা বিভিন্ন সিগন্যালিং সেন্টার যারা রয়েছেন তাদের মধ্যে কোথাও কি একটা দক্ষতা রয়েছে বা খামখেয়ালিপনা রয়েছে, যে সিগন্যাল দিয়ে দিলাম বা পরবর্তী স্টপে যেখানে জানানো সেখানে পৌঁছালাম না, এরকম কি থেকে গেছে? এটা কিন্তু একটা তদন্তের বিষয়, যদিও আমরা বিষয়টি এখনও যাই না, তদন্ত করলে সামনে আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে সিগন্যাল নিয়ে বারবার, সিগন্যালের ভুলের জন্য এতগুলো মানুষের প্রাণ যাবে কেন বারবার করে? একেবারে সত্যজিৎ দা, এই বিষয় নিয়ে আমাদের আলোচনা পর্ব চলবে আর কিছুক্ষণ পরে। এখন একটা ছোট্ট বিরতিতে যাব, কিন্তু বিরতির পরে যদি আপনারা মনে করেন যে আমাদের সঙ্গে কথা বলবেন এই মুহূর্তে,
যাবতীয় বিষয় নিয়ে আপনাদের যদি কোনো আত্মীয় পরিজন নিয়ে আপনাদের নানান রকম প্রশ্ন থাকতে পারে, এই মুহূর্তে যারা যারা দেখছেন সেই শো, আপনাদের জন্য টেলিফোন লাইন অ্যাক্টিভ করা হবে। টেলিফোন লাইনে আপনারা আপনাদের কথা জানাতে পারেন। এই মুহূর্তে সময় একটা ছোট্ট বিরতির, পিচ্ছি বিরতির পর কোথাও যাবেন না, দেখতে থাকুন ফ্রাইড টিভি বাংলা। ফিরে এলাম বিরতির পরে। এবার একেবারে আপনাদের জন্য, যারা দর্শক এই মুহূর্তে দেখছেন তাদের জন্য ফোন কল অ্যাক্টিভ করছি। এই মুহূর্তে আপনারা আপনাদের অভিজ্ঞতা জানাতে পারেন, আপনাদের কি এই বিষয়ে কি অভিজ্ঞতা বা ঠিক আপনাদের কি মতামত সেই বিষয়ে আপনারা জানাতে পারেন। আপনাদেরকে সরাসরি আপনারা কন্ট্যাক্ট করতে পারেন 9147108809 এই নম্বরে। আবারও বলছি 9147108809 এই নম্বরে আপনারা ফোন কল করে ট্রাইব টিভি বাংলার অফিসিয়াল নম্বরে আপনারা ফোন করুন। ফোন করে আপনাদের মতামত জানান, সরাসরি আমার সঙ্গে কথা বলুন, আমার সহকর্মী সত্যজিৎ দার সঙ্গে কথা বলুন। একেবারে যে বিষয় নিয়ে আলোচনা করছি সত্যজিৎ দা, একটা বিষয় এখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গতকাল যখন এই ট্রেন অ্যাক্সিডেন্ট হলো তার কিছুক্ষণ বাদেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন প্রথমে, এবং টুইট করার পরেই তিনি ডিসিশন নেন যে একেবারে সুদূরবর্তী কোচবিহারে তিনি শিলিগুড়িতে তিনি পৌঁছবেন এবং শিলিগুড়িতে পৌঁছে সামগ্রিক বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন। এবং সেখানে যখন আমরা ছিলাম উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, তিনি যখন প্রবেশ করছেন সমস্ত আহতদের সঙ্গে দেখা করছেন, তারপর যখন তিনি বেরিয়ে আসছেন তিনি বলছেন যে তিনি যখন দুবার রেলমন্ত্রী ছিলেন তখন কিন্তু এরকম কোনো ঘটনার সাক্ষী কেউ হতে পারেনি। এবং তার সঙ্গে সঙ্গে তিনি আরও বলেন যে রেল মন্ত্রকে, বিশেষ করে অশ্বিনী বৈষ্ণবের ইতিমধ্যেই রিজাইন করে দেওয়া উচিত। এবং তার সঙ্গে সঙ্গে তিনি আরও বলেন যে রেল দপ্তর সম্বন্ধে তিনি সামগ্রিকভাবে ওয়াকিবহল, সম্পূর্ণটা তিনি জানেন। এই যাবতীয় বিষয়ে দায়িত্ব নিতে হবে রেল দপ্তরকে, রেল আধিকারিককে এবং তার সঙ্গে সঙ্গে রেল মন্ত্রককে। সত্যজিৎ দা, এখানে কি সত্যি কি সবার আগে এই রাজনীতিটা কি খুব প্রয়োজন ছিল কি? আমার মনে হয় হয়তো ছিল না। কারণ প্রথমে প্রয়োজন ছিল যারা আহত বা নিহত তাদের সমবেদনা জানানোর। কিন্তু মুখ্যমন্ত্রী গেছেন, তো স্বাভাবিকভাবে যেহেতু রাজনীতি, দেখো রাজনীতি আলাদা পার্ট থাকবে, কিন্তু আগে দুর্ঘটনাগ্রস্তদের পাশে দাঁড়ানোটাই উচিত ছিল, এরকম বিবৃতিটা উঠেছিল। কিন্তু যে ঘটনা, যে রেলের যে গাফিলতির কথা উঠে আসছে, এটা নিয়ে উনি মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলতেই পারেন, প্রশ্ন ওটা স্বাভাবিক, কারণ ঘটনা কিন্তু দেখো বারবার ঘটছে। তো এখানে কিন্তু একটা প্রশ্ন তো উঠবেই রেল দপ্তরকে নিয়ে। বিশেষ করে রেলমন্ত্রী যিনি রয়েছেন, তো রাজনীতি ব্যক্তিরা তারা তো রাজনৈতিক ব্যক্তিদের আক্রমণ করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু যেটা প্রশ্ন সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গেছেন, আহতদের সঙ্গে কথা বলেছেন, দেখেছেন, এবং তারপরেই তার বিবৃতি। অশ্বিনী বৈষ্ণব কিন্তু এখানে আমি বলবো উনি একটা সুকৌশলে বক্তব্য দিয়েছেন যে এটা রাজনীতি করার সময় নাই, আগে পাশে দাঁড়ানোর সময়। যেই দুর্ঘটনাটা ঘটেছে, বিশেষ করে এখন তো এই মুহূর্তে হয়তো ট্রেন টেস্টিং চলছে, হয়তো এখনও পুরোপুরি চালু হয়নি, কারণ যেন উত্তর পূর্ব ভারতের অত্যন্ত ব্যস্ততম এই লাইন, কিন্তু এখনও কিন্তু রেল চালু হয়নি। ফলে স্বাভাবিকভাবে এই যে তার এই বিবৃতিটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। কিন্তু যেটা মুখ্যমন্ত্রী গেছেন, দেখো মুখ্যমন্ত্রী গেছেন, তিনি সমবেদনা জানাবেন, স্বাভাবিক। রাজ্যে দুর্ঘটনা ঘটেছে, তিনি মুখ্যমন্ত্রী, তার তো সবার আগে ছুটে যাওয়া উচিত, আর তিনি সেই কাজটা করেছেন। তো স্বাভাবিকভাবেই তিনি, আর যেহেতু রেলমন্ত্রী তিনি ছিলেন, এবার আরেকটা যেটা বলবো, উনি যেটা বললেন যে তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তার আমলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছে। আমরা যে 2010-এ জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে কিন্তু দুর্ঘটনা ঘটেছিল, তখন কিন্তু রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই ছিলেন। ফলে স্বাভাবিকভাবেই যে তার আমলে ঘটেনি এই কথাটার সঙ্গে আমি সহমত নই। কিন্তু যেটা বলবো যে দেখো অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী পদে রয়েছেন, কিন্তু তার আমলে যে বারবার হয়েছে, কিন্তু এই যে অভিযোগটা উঠে আসছিল, যে সংকটটা ছিল, সেটা নিয়ে কিন্তু সেরকম পদক্ষেপ কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না। আর একটা যেটা কবচ নিয়ে যে বারবার উঠে আছে, কবচ একদম, তো সেটা নিয়ে কিন্তু 2009-এ সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন, সে সময়ই এই সিস্টেম চালু হওয়ার একটা ব্যাপার ছিল। কারণ তুমি জানো তারপরে তো সরকার পরিবর্তন হয় 2014-তে, রেলমন্ত্রী হন সুরেশ প্রভু, তার আমলে কিছুটা অ্যাগ্রেসিভ হওয়ার পর অবশেষে অশ্বিনী বৈষ্ণব বারবার কিন্তু এই নিয়ে বিভিন্ন জায়গায় চলছে এখনও, কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে হয়তো চালু হলেও বাংলায় কিন্তু এখনও চালু করা হয়নি। একেবারে এই বিষয় নিয়ে আলোচনা পর্ব চলবে। দর্শকদের উদ্দেশ্যে আরও একবার জানিয়ে রাখি, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এই মুহূর্তে কল করতে পারেন 9147108809 এই নম্বরে। আরও একবার বলছি আপনাদের জন্য 9147108809 এই নম্বরে আপনারা ফোন করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন এবং আপনাদের অভিজ্ঞতা জানাতে পারেন। আপনাদের কোনো পরিবারের কেউ কোনো রকমভাবে আক্রান্ত হয়েছেন, বিষয়টিতে জানাতে পারেন আপনারা। এই যাবতীয় বিষয় নিয়ে পবন খেয়া কংগ্রেসের তিনি কী জানিয়েছেন একবার শোনাই, তারপর
তারপর আসছি আলোচনায়। শুনুন। हमारा इतिहास तो देख लीजिए, उससे तो सीख लीजिए कि कैसे जिम्मेदारी लेते थे, कैसे नैतिकता थी। लेकिन अब आपको एक नीति छोड़नी पड़ी, प्राण जाए पर पीआर न जाए, ये नीति छोड़नी पड़ी। अभी 9 फरवरी को शक्ति भाई और मैं अभी चर्चा ही कर रहे हैं, 9 फरवरी को ये एक आंतरिक रिपोर्ट है जो ऐसा ही हादसा होते होते बचा, उसके पश्चात की रिपोर्ट है। ये रिपोर्ट भी मैं आपको सर्कुलेट कर रहा हूं, हस्ताक्षर हैं इस पे साउथ वेस्टर्न रेलवे के एजीएम, प्रिंसिपल चीफ ऑपरेशंस मैनेजर साउथ वेस्टर्न रेलवे, जब वो बता रहे हैं कि ये सिग्नलिंग जो इंटरलॉकिंग सिस्टम है इसमें खोट है, अगर जल्दी ही इस खोट को दूर नहीं किया जाए तो इस तरह के हादसे होते रहे। 9 फरवरी को ये रिपोर्ट सर्कुलेट हुई रेलवे मिनिस्ट्री में, उसके पश्चात क्या कदम उठाएगा ये भी हम जानना चाहते हैं। इससे पहले कि शक्ति सिंह गोहिल जी स्टैंडिंग कमेटी की रिपोर्ट पे चर्चा करें, हमारे 3 सवाल। क्या प्रधानमंत्री जी इस सदी के सबसे भयावह रेल दुर्घटना की जिम्मेदारी लेंगे? नंबर 2, क्या प्रधानमंत्री जी अपने रेलवे मिनिस्टर श्री अश्विनी वैष्णव का इस्तीफा लेंगे? हमारी ये स्पष्ट मांग है कि रेलवे मिनिस्टर को तुरंत नैतिक जिम्मेदारी लेते हुए इस्तीफा देना चाहिए। सीएजी रिपोर्ट, पार्लियामेंट की स्टैंडिंग कमेटी रिपोर्ट, इन तमाम रिपोर्टों का और ये 9 फरवरी की जो रिपोर्ट साउथ वेस्टर्न रेलवे, इन सब रिपोर्टों पे जो सवाल उठते हैं, इन सवालों का जवाब प्रधानमंत्री जी की तरफ से कौन देगा? और मैं उम्मीद करता हूं कि सवाल आप उठाएंगे। माफ कीजिएगा अगर ये कवच प्रधानमंत्री जी के आसपास आप लोगों ने नहीं खड़ा किया होता तो ये सवाल बहुत पहले उठते, सीएजी रिपोर्ट्स के सवाल उठते। इस रिपोर्ट को कहीं न कहीं छपते हुए हम देखते, इनसे अलग हम राजनीति में भी मानवीय संवेदना का स्थान बनाने की चेष्टा करते हैं, वो मानवीय संवेदना में भी राजनीति तलाशते हैं। ये अंतर है और ये अंतर स्पष्ट है, लोगों को दिखना चाहिए। जो मैंने आपको 3 उदाहरण दिए, माधवराव सिंधिया जी का, लाल बहादुर शास्त्री जी का, नीतीश कुमार जी का, क्या वो उस वक्त के विपक्ष की राजनीति का शिकार थे? जी नहीं, वो अपनी नैतिकता के आधार पर इस्तीफा उन्होंने दिया था। या तो ये मान लें कि इनके पास न नैतिकता है न कोई जिम्मेदारी लेने की क्षमता है, तो हम समझ लेंगे, पूरा देश समझ लेगा। और या फिर ये कह दें कि उस वक्त के विपक्ष ने कोई गलत राजनीति की थी और उस वक्त के रेलवे मंत्रियों से इस्तीफा मांगा था, इसलिए उन्होंने इस्तीफा दिया। इनसे आप पूछिए कि इनका जवाब क्या है। একেবারে আপনারা শুনলেন পবন খেয়া তিনি ঠিক কী বললেন সেই কথাগুলো আপনাদের সামনে রাখলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কী বলেছিলেন আপনাদের সামনে রেখেছিলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে যাবতীয় নিরাপত্তা নিয়ে। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, আবারও আপনাদের জন্য বলছি, নাম্বার 9147108809, এই নম্বরে আপনারা ফোন করে আপনাদের মতামত জানাতে পারেন। আমি আবার সরাসরি চলে যাব আলোচনা পর্বে সত্যজিৎদার সঙ্গে। সত্যজিৎ, একটা বিষয় জানার চেষ্টা করবো, কিন্তু তার আগে আপনাদের সামনে রাখবো ট্রেন দুর্ঘটনার কারণ খুঁজতে নানান রকম বিষয় আসছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11। ট্রেন দুর্ঘটনার কারণ খুঁজতে পরিদর্শনে রেলের সেফটি কমিশনার। পাঞ্জাবের শিয়ালদা এক্সপ্রেস লাইনচ্যুত সংঘর্ষে কমপক্ষে নিহত 210 জন। পশ্চিমবঙ্গে গাইসারে 2টি ট্রেনের সংঘর্ষ, নিহত 325 জন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে একেবারে আপনারা শুনছিলেন যাবতীয় বিষয়ে। কল নাও, এই মুহূর্তে আপনারা কল করতে পারেন 9147108809, 9147108809 এই নম্বরে আপনারা ফোন করতে পারেন, আপনাদের মতামত আপনারা জানাতে পারেন। আপনাদের সামনে ইতিমধ্যেই রাখছি যেই সময়গুলোতে এই ঘটনাগুলো ঘটেছিল, এর আগেও যে জায়গাগুলোতে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল সেই বিষয়গুলো আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। 20 আগস্ট 1995, এছাড়া 1998 সালেও হয়েছিল। এছাড়া আর কোন কোন সময় হয়েছিল আপনাদের সামনে সেগুলো রাখার চেষ্টা করছি। 2রা আগস্ট 1999 সাল, এছাড়া হয়েছিল 2002 সালে রাজধানী এক্সপ্রেস বিহারের রফিগঞ্জে নদীতে পড়ে যায়, নিহত হয় 120 জন। এছাড়া 11 জুলাই 2006 সালে মুম্বাইতে স্টেশনগুলিতে সন্ত্রাসী হামলা, এই ঘটনা ঘটেছিল। 28 মে 2010 সাল হাওড়া থেকে মুম্বাইগামী ট্রেন লাইনচ্যুত, নিহত 146। 28 সেপ্টেম্বর 1954 চেন্নাই থেকে নয়াদিল্লিগামী ট্রেন লাইনচ্যুত। 23 নভেম্বর 1956 সাল বন্যার জলে সেতু ধ্বংস হয়, মারুদিয়া নদীতে ডুবে যায় ট্রেন। এছাড়া 6 জুন 1981 সাল
বাগমতী নদীতে ট্রেন দুর্ঘটনা, আপনারা আপনাদের কথা জানাতে পারেন। গতকালে ট্রেন দুর্ঘটনা নিয়ে আপনাদের মনে ঠিক কী চলছে? ট্রেন দুর্ঘটনা নিয়ে বারবার ট্রেন দুর্ঘটনা নিয়ে একাশি বাগমতী নদীতে ট্রেন দুর্ঘটনা, এছাড়া 20 আগস্ট 1995 সাল টুন্ডলার কাছে ফিরোজাবাদে দুটি ট্রেনের সংঘর্ষ, 300 জনেরও বেশি লোক নিহত। এছাড়া 1998 সালে পাঞ্জাবে শিয়ালদহ এক্সপ্রেসে লাইনচ্যুত সংঘর্ষে কমপক্ষে নিহত 210 জন। এছাড়া 2রা আগস্ট 1999 সাল পশ্চিমবঙ্গের গাইশালে দুটি ট্রেনের সংঘর্ষ। এছাড়া 2002 রাজধানী এক্সপ্রেস বিহারের রফিগঞ্জে নদীতে পড়ে যায়, নিহত 120 জন। একেবারে আপনারা একেবারে 28 সেপ্টেম্বর 1954 সালে ঘটনা ঘটেছিল, 23 নভেম্বর 1956 সাল। এছাড়া আর কোন কোন সময় ঘটনাগুলো ঘটেছিল? 6 জুন 1981, এছাড়া 20 আগস্ট 1995 সাল, তখনও ট্রেন দুর্ঘটনা। একেবারে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন একজন দর্শক ফোন কলে, আর.কে. নস্কর, নকশালবাড়ি, দার্জিলিং থেকে। আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। আপনি কথা বলছেন অঞ্জনের সঙ্গে। প্রথম যে প্রশ্ন আপনার কাছে রাখছি, কি অভিজ্ঞতা হচ্ছে, ঠিক কি মনে হয় আপনার? যাবতীয় রেলের আধিকারিক থেকে শুরু করে কার ওপর মনে হচ্ছে এই দোষগুলো যেতে পারে, কি মনে করছেন? না, অ্যাকচুয়ালি কার ওপর অভিযোগের আঙুল যেতে পারে সেটা বলার আগে আমাকে একটা প্রশ্ন খুব ভাবাচ্ছে, একটা স্টেটমেন্ট খুব ভাবাচ্ছে। সেটা হলো যে এই মালগাড়ির যে সহকারী চালক তিনি এখনো পর্যন্ত ট্রিটমেন্ট রয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন, অথচ রেলের তরফ থেকে গতকাল একটা বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল মালগাড়ির চালক এবং সহকারী চালক দুজনেই নিহত হয়েছেন। তো এই ধরনের মানে বিবৃতি কিভাবে তদন্তের আগেই মানে বাজারে মানুষের সামনে রাখা যায়, এটা নিয়ে কিন্তু একটা বড় সড়ো প্রশ্ন সাধারণ মানুষের মনে উঠে দিচ্ছে যে তাহলে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে যে টেকনিক্যাল সমস্যার কারণে অথবা ড্রাইভারের নিজস্ব ত্রুটির কারণে এই দুর্ঘটনাটা ঘটেছে, সেটা তো যে অভিযোগ মানে যে তথ্যটার সঙ্গে রাখা হচ্ছে সেটা তো তার মানে সর্বৈব সত্য নয়। একেবারে অশেষ ধন্যবাদ। হ্যাঁ বলুন। বেঁচে আছে, যে মানুষটা বেঁচে আছে কিভাবে সেটা প্রচার হয়ে গেল যে সহকারী চালক মারা যায়? একেবারে অশেষ, হ্যাঁ একেবারে শুনেছি আপনার প্রশ্ন শুনেছি এবং আপনার প্রশ্ন অত্যন্ত জাস্টিফাইড। অনেক ধন্যবাদ নস্করবাবু আপনাকে, আপনি জুড়েছিলেন নকশালবাড়ি থেকে। একেবারে যে কথা বললেন এক দর্শক আর.কে. নস্কর, দেখুন সামগ্রিক বিষয়টা ঠিক কতটা ভেতরে, কতটা গভীর, কতটা আরও অনেক বিষয় এখনও তদন্ত সাপেক্ষ, কিন্তু একটা ভয়ঙ্কর বিস্ফোরক একটি প্রশ্ন তুললেন। মালগাড়ি সহকারী চালক যিনি এখনও নাকি চিকিৎসাধীন রয়েছে, সেই ব্যক্তি কি করে মৃত হয়ে গেছে এমন তথ্য সামগ্রিকভাবে সর্বস্তরে জানানো যায়, এই বিষয় তুলে ধরছেন আর.কে. নস্করবাবু নকশালবাড়ি থেকে, যিনি দেখছিলেন এই মুহূর্তে আমাদের এই শো। তিনি এই প্রশ্ন রাখলেন সরাসরি, আপনারা শুনলেন সেই কথা।
তিনি বলছেন কি করে যেই মালগাড়ির সহকারী চালক যিনি এখনও চিকিৎসাধীন তিনি মারা গিয়েছেন এই তথ্য দেওয়া যায়। বিস্ফোরক তথ্য আপনারা শুনছেন, আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন। নাম্বার অ্যাক্টিভ রয়েছে, কথা বলতে পারেন আমার সঙ্গে এই মুহূর্তে 9147108809 এই নম্বরে ফোন করুন এবং আপনাদের মতামত জানান এবং সামগ্রিক বিষয়ে রেল আধিকারিক থেকে শুরু করে রেল দপ্তর এবং রেল মন্ত্রকের উপর যে ব্লেম আসছে, যে আঙুল ওঠানো হচ্ছে তা কতটা জাস্টিফায়েড, এবং যদি সত্যি জাস্টিফায়েড হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে আপনাদের কি কি আতঙ্ক মাথার মধ্যে কাজ করছে, আপনাদের পরবর্তীকালে আপনারা কি ভাববেন। সত্যি রেলের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে যাত্রাপথে রেলকে অবশ্যই অবলম্বন করে আমাদের যেতে হয় বিভিন্ন জায়গাতে, কিন্তু প্রশ্ন ওঠে যদি রেলের এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, তখন স্বাভাবিকভাবেই খুব ভাবাচ্ছে। আমি একটা জিনিস সত্যি বলার চেষ্টা করছি, অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি, সিগন্যালিংয়ের সমস্যা নিয়ে এর আগে বহুবার অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এই বিষয়গুলো উঠে এসছে, বারবার সিগন্যালিংয়ের সমস্যা। একবার অ্যাক্সিডেন্টের পুরো তালিকা আপনাদের সামনে রাখবো, পিসিআরকে বলবো ফুল প্লেট দেখানোর জন্য, সম্পূর্ণ প্লেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জুন 2024 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মৃত্যু হয়েছে 9 জনের, এরকম বলা হচ্ছিল, কিন্তু এখন সেই মৃতের সংখ্যা এসে দাঁড়িয়েছে 11 জন। 2014 সাল থেকে বড় রেল দুর্ঘটনা, 26শে মে 2014 গোরখধাম এক্সপ্রেস 25 জন মারা গিয়েছে, 50 জনেরও বেশি আহত। 20 নভেম্বর 2016 সাল ইন্দোর পাটনা এক্সপ্রেস 150 জন মারা গেছে, মৃত হয়েছে। 23শে আগস্ট 2017 সাল কাইফিয়াত এক্সপ্রেস আহত 70 জন। 18ই আগস্ট 2017 পুরী হরিদ্বার উৎকল এক্সপ্রেস 23 জন মারা যায়। 13ই জানুয়ারি 2022 বিকানের গুয়াহাটি এক্সপ্রেস 9 জন মারা যায়, 36 জন আহত হয়। 2রা জুন 2023 সাল বালাসোরে ট্রেন দুর্ঘটনা, 296 জন মারা গিয়েছিল, সেখানে মৃত হয়েছিল। 17ই জুন 2024 আবারও একই রকম নতুন এক ইতিহাস তৈরি। 2014 সাল থেকে বড় রেল দুর্ঘটনার তালিকা আপনাদের সামনে রাখলাম এই মুহূর্তে। 26শে মে 2014 গোরখধাম এক্সপ্রেস 25 জন মৃত, 50 জনের বেশি আহত হয়েছিলেন। 20 নভেম্বর 2016 সাল ইন্দোর পাটনা এক্সপ্রেস 150 জন মৃত, আহত অনেক। 23শে আগস্ট 2017 সাল কাইফিয়াত এক্সপ্রেস আহত 70 জন। আপনাদের জন্য বলবো আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, ফোন কল অ্যাক্টিভ রয়েছে 9147108809 এই নম্বরে আপনারা যোগাযোগ করুন, আমার সঙ্গে কথা বলুন, আপনাদের মতামত জানান এই ট্রেন দুর্ঘটনা নিয়ে। 2রা জুন 2023 সাল বালাসোরে ট্রেন দুর্ঘটনা, 296 জন মৃত হয়, 90 জনেরও বেশি আহত। 17ই জুন 2024 সাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একেবারে গাইশাল দুর্ঘটনার কথা নিশ্চয়ই আপনাদের মনে থাকবে। সেই তৎকালীন সময়তে যে ট্রেন দুর্ঘটনা, সেই ট্রেন দুর্ঘটনা সবাইকে ভাবিয়ে দিয়েছিল, নাড়িয়ে দিয়েছিল, সেই ট্রেন দুর্ঘটনা আপনাদের মনে থাকবে। ঠিক একই রকমভাবে 2024-এ এবং তার আগে 2023 সালে একের পর এক পর কখনো বালেশ্বরে দুর্ঘটনা, কখনো এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। 17ই জুন যে ট্রেন একেবারে ত্রিপুরা থেকে শিয়ালদাগামী, সেই ট্রেনে হঠাৎ করে রাঙাপানি স্টেশনের সামনেই হঠাৎ করেই এই ট্রেন দুর্ঘটনা, এবং সেই ট্রেন অত্যন্ত ধীমি গতিতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে মালবাহী ট্রেন ধাক্কা মারে সেখানে। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন 9147108809 এই নম্বরে আপনারা যোগাযোগ করুন, কথা বলুন আপনারা আমার সঙ্গে এবং আপনাদের মতামত জানাতে পারেন আপনারা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে এখন আপাতত যা খবর সেই অনুসারে 11 জন এখনও পর্যন্ত মৃতের সংখ্যা এসে দাঁড়িয়েছে। স্টিল কাউন্টিং চলছে, এখনও উদ্ধার কাজ এখনও সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়নি। প্রশ্ন নানান রকম উঠছে রেলের নিরাপত্তা নিয়ে, রেলের যাবতীয় বিষয় নিয়ে। এর আগে রেলমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন তিনি 2বার রেলমন্ত্রী ছিলেন, কখনো এরকম ঘটনা ঘটেনি। তিনি অ্যান্টি কলিশন সিস্টেমের কথা বলেছিলেন, তিনি বলছিলেন সেই কবচ, সেই অ্যান্টি কলিশন সিস্টেমে কেন এখনো পর্যন্ত ঘাটতি, কেন এখনো পর্যন্ত অ্যান্টি কলিশন সিস্টেম বা কবচ কাজ করছে না, কেন এখনো পর্যন্ত কবচ যাবতীয় জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে না, যেখানে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতো এত একটা ইম্পর্টেন্ট জায়গা, একটা মডার্ন টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, সেই ট্রেন যখন সমগ্র দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে, ঠিক সেই সময়কালীন অবস্থাতে এই ট্রেন দুর্ঘটনা কেন হবে ভাবাচ্ছে, সামগ্রিকভাবে সমস্ত মানুষদের ভাবাচ্ছে। এই মুহূর্তে যারা দেখছেন যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, মর্মান্তিক সেই ছবি, সেই বগি, যেই দুটো বগি একেবারে আলাদা হয়ে যায়, দুটো বগির ওপর দিয়ে মালবাহী ট্রেন, নিচ দিয়ে মালবাহী ট্রেন চলে যায় এবং মালবাহী ট্রেনের ওপরে
একজন দর্শক, তার সঙ্গে কথা বলবো, আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন গৌতম চৌধুরী শিলিগুড়ি থেকে। গৌতমবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। আপনি কথা বলছেন অঞ্জনের সঙ্গে। গৌতমবাবু, আপনার রিপারকেশন কি, আপনার কি প্রতিক্রিয়া এই যাবতীয় বিষয় নিয়ে, কি বলবেন? মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা আপনার রাঙ্গাপানি নিজ বাড়ির মাঝখানে হয়ে গেল। সারা রাত যেন আমাকে ঘুমোতে দেয়নি। দুঃস্বপ্নের রাত্রি কালকে গেছে দেখার পরে ঘটনাটা হয়েছে রেলের যদি সিগন্যালিং ব্যবস্থাটা ত্রুটি হয়ে থাকে তাহলে অ্যাবসলিউট ব্লক সিস্টেমের মাধ্যমে ট্রেনটাকে যদি চালাতো, সিগন্যাল ব্যবস্থাকে ফেলিওর করে দিয়ে অ্যাবসলিউট ব্লক সিস্টেমের অনুযায়ী নিয়ম হচ্ছে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে ট্রেনটা না পৌঁছানোর পরে অন্য ট্রেনকে লাইন ক্লিয়ার দেওয়া হয় না। ওটা হচ্ছে অ্যাবসলিউট ব্লক সিস্টেমের মেন নিয়ম এবং এটা খুব সেফটি। যখন আমার অটোমেটিক সিস্টেমে সিগন্যাল যখন ফেল করে গিয়েছে তাহলে কেন ওটাকে আপনার সিগন্যালের ত্রুটি দেখিয়ে সিগন্যাল ফেলিওর দেখিয়ে অ্যাবসলিউট ব্লক সিস্টেমে গাড়িটা চালালে এত বড় দুর্ঘটনাটা হতোই না। পেছন থেকে মালগাড়ি আসার কোনো সম্ভাবনাই থাকতো না। ওই গাড়িটা অন্য স্টেশনে চলে যাওয়ার পরে মালগাড়ি লাইন ক্লিয়ার পেত, স্টেশনে পৌঁছাতো। তাতে একটা স্টেশনের গ্যাপ থাকতো, ব্লকের সঙ্গে কোনোভাবেই অ্যাক্সিডেন্টটা হতো না। এটা হচ্ছে টেকনিক্যাল ব্যাপার। হ্যাঁ, আর মালগাড়ির ড্রাইভার সহকারী চালককে মৃত বলে কি হিসাবে কালকে ঘোষণা করে দিল, অবাক লাগলো। আরও একটা বিষয় এটা আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। আপনাকে যথেষ্ট সেন্সিবল মানুষ বলে মনে হচ্ছে। গৌতমবাবু, একটা বিষয় একটু জানার চেষ্টা করবো আপনার থেকে। গৌতমবাবু, সামগ্রিক এই বিষয়টার ওপর আপনার কি মনে হয়, এর দায় কি সম্পূর্ণ শুধুমাত্র রেল মন্ত্রকের ওপর যাচ্ছে, নাকি রেল দপ্তরের কমপ্লিট ফেইলিয়ার এখানে, কোনটা? এখানে রেল দপ্তর দায়ী বা মন্ত্রক দায়ী, আমি দায়ী করার কাউকে দায়ী বা কাউকে দোষারোপ করছি না। এইভাবে চললে আমার মনে হলো যে অ্যাক্সিডেন্টটা হতো না। আচ্ছা, অশেষ ধন্যবাদ গৌতমবাবু আপনাকে সময় দেওয়ার জন্য। ট্রাইব টিভি বাংলায় যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ট্রাইব টিভি বাংলা পর্দায়, মর্মান্তিক সেই ছবি। দর্শকরা তাদের কথা রাখছেন, তাদের রিয়াকশন দিচ্ছিলেন এতক্ষণ ধরে। একেবারে আমাদের সঙ্গে আবারও জুড়ে গিয়েছেন আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সত্যজিৎ পাল। সত্যজিৎদা, সামগ্রিকভাবে আমরা যখন কথা বলছি, দর্শকরা এমন সব কথা বলছেন, তাদের রিয়াকশানগুলো সত্যি খুব ভাবাচ্ছে আমাদের। সব জায়গাতে একটাই প্রশ্ন, যে একজন বলছেন, তার নাম আর কে নস্কর, নকশালবাড়ি থেকে তিনি জুড়েছিলেন। তিনি বলছেন মালগাড়ির সহকারী চালক যিনি এখনও চিকিৎসাধীন, তিনি হঠাৎ করে মৃত ঘোষণা হয়ে গেল। সাংঘাতিক বিষয়, ভাবাচ্ছেন আমাদের। সত্যজিৎ দা, একদমই তাই। দেখো, ওই যে প্রথমে যেটা বললাম যে গাফিলতি বা দক্ষতার অভাব কি কোথাও বারবার ফুটে আসছে। কারণ তুমি জানো যে কতটা এই যে দুর্ঘটনা, যে কোনো দুর্ঘটনায় দুঃখজনক, কিন্তু ঘটনা যে সঠিক এই যে মিডিয়াকে প্রথমত আটকে দেওয়া, যে সঠিক তথ্য বাইরে না বের করা, পাশাপাশি একটা যে নিহত বা আহত সংখ্যা নিয়েও কিন্তু জল্পনা রয়েছে সাধারণ মানুষের মধ্যে। একটা কিন্তু এখনও কিন্তু বহু মানুষ তারা কিন্তু ভাবছেন হয়তো মৃতের সংখ্যা অনেক বাড়তে পারে, যেটা সরকার রেল দপ্তর থেকে প্রকাশ করা হয়েছে। অনেকেই কিন্তু আতঙ্কে রয়েছেন, তার থেকে হয়তো সংখ্যাটা অনেক বাড়তে পারে, হয়তো আড়াল করা হয়েছে। এই প্রশ্ন কিন্তু বালাসরে উঠেছিল। ফলে স্বাভাবিকভাবেই এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা উনি বললেন যে কথাটা, যে এটা কিন্তু দক্ষতার চাপ, যে উনি চিকিৎসাধীন অথচ তাকে মৃত ঘোষণা করা হলো। এটা কিভাবে হতে পারে বলো তো? এটা কত দায়িত্বহীনতার পরিচয় পাওয়া গেল এখানে। কারণ ওই যিনি দুর্ঘটনার পরে তাকে যে হসপিটাল নিয়ে যাওয়া, চিকিৎসা করানো, এটা তো শুধু তো মাত্র কয়েকজন কর্মীর মধ্যে সীমাবদ্ধ নয়। কারণ এটার মধ্যে রেলওয়ে ডিপার্টমেন্ট রীতিমতো যুক্ত। কারণ যেহেতু একটা জায়গাতে আরেক নিয়ে যাওয়া হয়েছে, কারণ যাদের উদ্ধার করা হয় তাদেরকে তথ্য তো তারা রীতিমতো জোগাড় করেন। ফলে এইটা পাবলিশ কীভাবে হলো যে তিনি মারা গেছে, এটা কিন্তু খুব দুঃখজনক এবং
একটা হলো দায়িত্বহীনতার পরিচয় কিন্তু এর মধ্যে ফুটে ইতিমধ্যে ছুটে গিয়েছেন একজন দর্শক দীনবন্ধু চক্রবর্তী কোলাঘাট থেকে। দীনবন্ধু বাবু, আপনাকে স্বাগত ট্রাই টিভি বাংলা। আপনি কথা বলছেন অঞ্জনের সঙ্গে। দীনবন্ধু বাবু, কি রিপার্কেশন, আপনার প্রতিক্রিয়া কি বলবেন? আমার প্রতিক্রিয়া হলো যে যে জায়গায় সিগন্যালের রেড বা মানে ব্ল্যাক বা যেখানে সিগন্যাল গন্ডগোল আছে সেই জায়গায় যে ট্রেনের ক্লিয়ারেন্স দেওয়া হয়, ক্লিয়ারেন্সের আগের ট্রেনের গার্ড এবং নেক্সট যে ট্রেনটা যাচ্ছে ছেড়ে তার ড্রাইভার, তাদের দুজনের কথা বলার বা ট্রেনটা কত দূরে আছে সেই কোনো ডিভাইস আবিষ্কার করা যাবে না কেন, বা অন্তত মোবাইল নম্বরে দেওয়া হবে না কেন? একটা গার্ড এবং ড্রাইভারের মধ্যে, আগের ট্রেনের গার্ড এবং পরের ট্রেনের ড্রাইভারের মধ্যে তারা তো কথা বলে ওই ব্ল্যাক জোন পার হতে পারে, যে সে কত দূরে আছে আর উনি কত দূরে আছে। এইভাবে তো ওরা ওই রকম ব্ল্যাক জোনকে পার হতে পারে, সেটা কেন দেওয়া অশেষ হয় না? ধন্যবাদ ক্ষমা প্রার্থী দীনবন্ধু বাবু, আর সময় দিতে পারছি না। অনেক ধন্যবাদ আপনার রিয়াকশন দেওয়ার জন্য। একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি সত্যজিৎ দা, একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। আর তোমাকে অশেষ ধন্যবাদ ট্রাই টিভি বাংলায় একেবারে আমার এই শোতে আসবার জন্য। যে কথা বলে শেষ করতে হচ্ছে, এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনা যেন আর কখনো না হয়, এটাই সবাই কামনা করে। এবং সামগ্রিকভাবে দর্শকরা যা বলছে, তারা প্রত্যেকটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিন্তু বোঝেন। এখন সব মানুষ এখন বোঝে। সত্যজিৎ দা, কথা হলো তোমার পারমিশন নিয়ে, এই মুহূর্তে ভারতবর্ষ কিন্তু বিশ্ব অর্থনৈতিক পঞ্চম অর্থনৈতিক দেশ হিসেবে কিন্তু সারা বিশ্বে, মানে এক কথাগুলো সারা বিশ্ব জানে, উন্নত বলা যেতে পারে, কারণ অর্থনৈতিক দিক থেকে বিশ্বে 5 নম্বরে। সুতরাং সেই রকম একটি দেশে কেন এই কর্মী সংকট বা এই কারণে সিগন্যালিং প্রবলেমের জন্য এই দুর্ঘটনাগুলো ঘটবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। একেবারে অশেষ ধন্যবাদ সত্যজিৎ দা। আবারও যে কথা বলবো, একেবারে অন্তিম লগ্নে এসেও দর্শকরা কথা বলতে চাইছেন, শো দেখছেন। সত্যি বালিচক থেকে ইতিমধ্যে আমাদেরকে ফোন করেছেন দেবজিৎ হাজরা। দেবজিৎ বাবু, আপনাকে স্বাগত ট্রাই টিভি বাংলা। আপনি কথা বলছেন অঞ্জনের সঙ্গে। দেবজিৎ বাবু, কি বলবেন? খুব সংক্ষেপে আপনার থেকে উত্তর নেব। কি বলতে চাইবেন সামগ্রিক বিষয় নিয়ে, আপনার রিয়াকশন? দেবজিৎ বাবু শুনতে পাচ্ছেন? দেবজিৎ বাবু, সামগ্রিক বিষয় নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? ক্ষমা প্রার্থী, একেবারে যোগাযোগ মাধ্যম আমাদের বিচ্ছিন্ন হচ্ছে, কিন্তু একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি, আর ফোন নিতে পারছি না এই মুহূর্তে। আপনারা দেখছিলেন এতক্ষণ পর্যন্ত বেঙ্গল এক্সপ্রেস। যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে তা মর্মান্তিক, আর যেন এই ঘটনা না ঘটে এমনটাই কামনা করছে ট্রাই টিভি বাংলা এবং সমস্ত দর্শক। আপনারাও নজর রাখুন এরকমই টান শো দেখার জন্য ঠিক সন্ধ্যে 7টায় ট্রাই টিভি বাংলার পর্দায়। নমস্কার।